টানা ৪ বছর মূল্যস্ফীতির আগুনে পুড়ছে অর্থনীতি, জ্বালানির দাম বৃদ্ধিতে নতুন দুশ্চিন্তা। বাজেট ঘাটতি মেটাতে চাপ বাড়ার শঙ্কা অর্থনীতিবিদদের। জ্বালানি সংকট মোকাবেলায় এক হয়ে কাজ করার অঙ্গীকার সরকার ও বিরোধী দলের। সংসদে 10 সদস্যের যৌথ কমিটি। ডিএনসিসির সঙ্গে অন্তর্ভুক্ত হচ্ছে পূর্বাচল শহর প্রকল্প, ক্যাবিনেট সভায় সিদ্ধান্ত। এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের খসড়া অনুমোদন। এবং সিরাজগঞ্জে শুষ্ক মৌসুমে যমুনার ভাঙনে বিপর্যস্ত তীররক্ষা বাঁধ, ফরিদপুরের সালথা নগরকান্দায় শত বছর ধরে ঝুঁকিপূর্ণ নৌ পারাপার। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে মোহাম্মদ সাইফুল ইসলাম খান। টানা ৪ বছর ধরে মূল্যস্ফীতির আগুনে জ্বলছে দেশের অর্থনীতি। সাম্প্রতিক সময়ে জ্বালানির মূল্যবৃদ্ধি যেন সেই আগুনে ঘি ঢালছে। অর্থনৈতিক মন্দায় একদিকে কমছে সরকারের আয়, অন্যদিকে যুদ্ধাবস্থায় বাড়ছে জ্বালানির আমদানি ব্যয়। এমন পরিস্থিতিতে আসন্ন বাজেটে ঘাটতি মেটাতে নতুন করে চাপ সৃষ্টির আশঙ্কা করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। সংকট উত্তরণে কারণ বিশ্লেষণ করে যত দ্রুত সম্ভব কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদও দেন তারা। কামাল হোসেনের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। ভঙ্গুর অর্থনীতির মধ্যেই দেশের দায়িত্ব নিয়েছে বর্তমান সরকার। টানা মূল্যস্ফীতির মধ্যেই আর্থিক খাতে যুক্ত হয়েছে মাথাপিছু আয় হ্রাস, দুর্বল কর্মসংস্থান পরিস্থিতি, সর্বোপরি দেশি বিদেশি বিনিয়োগ মন্দার মতো জটিল বিষয়গুলো। এমন অবস্থায় জ্বালানি সংকট আর্থিক খাতে মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর হিসেবে গেল মার্চ মাসে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ৮.৭১%। একই সময়ে মজুরি বৃদ্ধির হার ৮.০৯%, যা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোকে কঠিন চাপে ফেলে। একটা কিছু কিনতে গেলে আনসাম খাওয়া যাইতেছে, মানে দাম বাড়ায় দেখে তো আমরা কিনা খাইতারি না। পুষ্টিকর খাবার তো খাওয়াই হয় না, আর কি শরীর স্বাস্থ্য খারাপ থাকে। সব জিনিসের ঊর্ধ্বমূল্য দাম, ইনকাম নাই, চলাফেরা খুব কষ্ট, সংসারের খুব অবস্থা খারাপ। আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের তো একদম দেয়ালে পিঠ থেকে গেছে। এইসব চ্যালেঞ্জ সামনে রেখে দেশের অর্থনীতি গভীর সংকটে পড়তে যাচ্ছে বলে সতর্ক করলেন এই অর্থনীতিবিদ। মূল্যস্ফীতি বাংলাদেশের অর্থনীতিতে বিগত ৪ বছর ধরেই উচ্চ মূল্যস্ফীতি ছিল এবং সেটাই অর্থনীতির জন্য খারাপ। এখন এই খারাপের সাথে আরো খারাপ যুক্ত হয়েছে, সেটা হচ্ছে জ্বালানি তেলের দাম বৃদ্ধি। যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম, বৈশ্বিক দাম বেড়ে গেছে, অথবা আমার ইম্পোর্টের যে কস্ট সেটার বৃদ্ধি। তার মানে এটাও আরেকটা সংযুক্তি যেটা ইনফ্লেশনকে উস্কে দিবে। মূল্যস্ফীতি কমাতে খাত ভিত্তিক বাজার বিশ্লেষণের পরামর্শ দেন তিনি। বাংলাদেশের মূল অর্থনীতির এখন মূল চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি। এই মূল্যস্ফীতি যত বহুবিধ কারণে তৈরি হচ্ছে, সেই বহুবিধ কারণগুলা বিশ্লেষণ করে তার প্রত্যেকটা ক্ষেত্রে কি করা যায় সেটা নিয়ে সরকারকে গভীর বিশ্লেষণে যেতে হবে। জ্বালানি তেলের বাড়তি দামের প্রভাব মোকাবিলায় দ্রুত পদক্ষেপ না নিলে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কাও জানান অর্থনীতিবিদরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দেশের চলমান জ্বালানি সংকটের যৌক্তিক সমাধান খুঁজতে এবং জাতীয় স্বার্থে যৌথভাবে কাজ করার লক্ষ্যে বিরোধী দলসহ 10 সদস্যের একটি যৌথ কমিটি গঠন করা হয়েছে। সরকারি দলের পক্ষ থেকে 5 সদস্যের নাম ঘোষণা করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিরোধী দল থেকে 5 জনের নাম ঘোষণা করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে জ্বালানি বিদ্যুৎ সংকট নিরসনে এমন নজিরবিহীন ঐক্যের ডাক দেয় সরকার ও বিরোধী দল। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে চলমান জ্বালানি সংকটের যৌক্তিক সমাধান খুঁজতে প্রধানমন্ত্রী তারেক রহমান 10 সদস্যের একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন। এতে সরকার ও বিরোধী দল থেকে সমান সংখ্যক 5 জন করে সদস্য থাকবে। আমাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করছি। আমরা প্রস্তাব করছি যে মাননীয় মন্ত্রী, জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু, ওনাকে এই কমিটির সভাপতি করা হোক। বিরোধী দলীয় নেতাকে অনুরোধ করব, ওনাদের পক্ষ থেকে নামগুলো যদি দ্রুত আমাদের কাছে দেন তাহলে এই কমিটি দ্রুত কাজ শুরু করতে পারবে। বিরোধী দলের প্রস্তাব ও পরামর্শ এই কমিটির মাধ্যমে সরকারের কাছে দেয়া হবে বলে জানান সংসদ নেতা। কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে
সেটি সরকারের কাছেও আসলো এবং সরকার সেটার মধ্যে কোনো বাস্তবতা থাকলে অবশ্যই সেটি কার্যকর করার উদ্যোগ গ্রহণ করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় দেশ ও জনগণের স্বার্থে যে কোনো আলোচনা যে কারোর সঙ্গে করতে প্রস্তুত রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময় দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে যে কোনো আলোচনা যে কারোর সাথে করতে প্রস্তুত রয়েছে। আর বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, কৃষিকে গুরুত্ব দিয়ে 1 মে থেকে সার কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করবে সরকার। 1 তারিখ থেকে আমরা, যদিও বিদ্যুতের উৎপাদন আমাদের ক্ষতিগ্রস্ত হবে, তারপরে দেশের কৃষির কথা চিন্তা করে আমরা 1 তারিখ থেকে ফার্টিলাইজার ফ্যাক্টরিতে গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ সময় আমদানি নির্ভরতা কমিয়ে অনুসন্ধানের মাধ্যমে গ্যাসের মজুদ বাড়িয়ে দেশের চাহিদা মেটাতে সরকার চেষ্টা করছে বলেও জানান জ্বালানি মন্ত্রী। দেশীয় গ্যাস ফিল্ড যেগুলো পরিত্যক্ত হয়ে গেছে, তার মধ্যে যে লেফটওভার গ্যাস আছে সেগুলোকে উত্তোলন করে আমাদের ডোমেস্টিক চাহিদা মেটানোর চেষ্টা করব। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। আগামী মের প্রথম সপ্তাহে জাতীয় গ্রিডে 1982 মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ যুক্ত হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব উম্মে রেহানা। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান। জাতীয় গ্রিডে এই বাড়তি বিদ্যুৎ যুক্ত হলে সংকট অনেকাংশেই নিরসন হবে। বিদ্যুৎ ব্যবহারের সাশ্রয়ী এবং অপ্রয়োজনীয় ব্যবহার পরিহারের আহ্বানও জানান তিনি। সব মিলিয়ে 28 তারিখ পর্যন্ত আমরা বোধহয় প্রায় 1300 মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ দিতে পারবো। তার মানে আমরা কিছুটা সাশ্রয় করতে পারবো এবং মানুষকে এই সংকট থেকে কিছুটা নিরসন করতে পারবো। মে মাসের প্রথম সপ্তাহে আমরা আশা করছি, তার মানে সব মিলিয়ে আমরা 1982 মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ দিতে পারবো। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পাশাপাশি এলাকাটিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা ওয়াসার আওতায় আনা হবে। এছাড়া সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। জাতীয় আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পরিপত্রে জাতীয় চা দিবসের তারিখ সংশোধনের প্রস্তাবও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রাজধানীর শাহবাগ থানা এলাকায় ছাত্রদল ও ছাত্র শিবির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে এক পর্যায়ে শাহবাগ থানার ভেতর ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিকের সঙ্গে বাগবিতণ্ডা হয়। মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ছবি পোস্ট করায় শাহবাগ থানায় মামলা করতে যায় ছাত্রদল। খবর পেয়ে শাহবাগ থানায় যায় ছাত্র শিবির ও ডাকসুর কয়েকজন প্রতিনিধি। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সিরাজগঞ্জের কাজীপুরে শুষ্ক মৌসুমেও যমুনা নদীর তীরে দেখা দিয়েছে অস্বাভাবিক ভাঙন। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তোলার কারণে এই অবস্থা। শুধু কাজীপুর নয়, জেলার এনায়েতপুর এবং শাহজাদপুরেও ঝুঁকিতে পড়েছে নবনির্মিত তীর সংরক্ষণ বাঁধ। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ। আশরাফুল ইসলাম জয়ের তথ্যে তাহসিন তারিনের প্রতিবেদন। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ইকোপার্ক এলাকায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে তীর সংরক্ষণ বাঁধের 2টি অংশে ভাঙন দেখা দিয়েছে। অসময়ে এই ভাঙনে আতঙ্কে রয়েছেন নদীপাড়ের মানুষ। স্থানীয়দের অভিযোগ, কাজীপুর, ইকোপার্ক, পলাশপুর ঘাট, মেগাইঘাট ও ডেকুরিয়া এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ডেজার দিয়ে বালু উত্তোলন চলছে। বর্ষা মৌসুমের আগেই এমন ভাঙন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অতিরিক্ত বালুর পয়েন্ট এবং বালু উত্তোলনের কারণেই নদীর এই ভাঙনের সৃষ্টি। আমরা অসহায় মানুষ, আমরা টাকা পয়সা নাই, আমরা গরিব মানুষ, আমরা কিভাবে বাঁচবো? সরকারের কাছে আমার আহ্বান এইটাই, যেন অবৈধভাবে বালু তোলা অচিরেই বন্ধ করা হয় এবং আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভাঙন কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হচ্ছে। অনন্য রাজস্ব খাতের আওতায় আমরা দরপত্র আহ্বানের মাধ্যমে ওই জায়গাগুলো জিও ব্যাগ দিয়ে ওই জায়গাগুলো আমরা ভাঙন রোধে কাজ করতেছি, যাতে আসন্ন বর্ষায় ওই জায়গাগুলো ক্ষতিগ্রস্ত না হয়। এদিকে উপজেলা প্রশাসন বলছে, ইজারাকৃত এলাকার বাইরে বালু উত্তোলনের তথ্য পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওখানে
অন্য কেউ এসছে কিনা এরকম কোনো আমাদের কাছে তথ্য নেই। পলাশপুর বা অন্য কোনো জায়গায় যেখানেই কোনো ধরনের তথ্য আসে আমাদের কাছে অপরাধের, আমরা চেষ্টা করি অ্যাড্রেস করে আমাদের যতটুকু সক্ষমতা আছে সেইটা দিয়ে আর কি ব্যবস্থা নেওয়া। বর্ষার আগেই কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ফরিদপুরে শত বছর ধরে রশি টেনে নৌকায় নদী পারাপার হচ্ছে মানুষ। সালথা ও নগরকান্দার কুমার নদের উপর সেতু না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছে এলাকাবাসী। এমন ভোগান্তি নিত্যদিনের সঙ্গী হাজারো মানুষের। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানালেও কোনো লাভ হয়নি। তবে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন সালথা উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ বিশ্বাসের প্রতিবেদন জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। ফরিদপুরের সালথা ও নগরকান্দা উপজেলা সীমান্ত দিয়ে বয়ে গেছে কুমার নদ। এ নদের দুই পারে নগরকান্দার কল্যাণপট্টি, আইনপুর, সাভার, কুমারকান্দা ও ভাগটিয়া। আর সালথার মাঝারদিয়া গ্রামের মানুষকে প্রতিদিনই পাড়ি দিতে হয় এই নদী। স্কুল, হাট, বাজার, এমনকি হাসপাতালেও যেতে হয় এই পথ ধরে। চলাচলের একমাত্র বাহন নৌকা। স্রোতের কারণে ব্যাহত হয় স্বাভাবিক নৌকা চলাচল। তাই এপার থেকে ওপারে রশি বেঁধে নৌকার ভারসাম্য রক্ষা করা হয়। আমাকে কষ্ট হয়, অনেক কষ্ট হয়, গাড়ি গুলি নিয়ে কষ্ট হয়, যাবার হয় না, টানতেছিলেন নাকি মানে গুণ টানতেছি, খেওয়ার মাঝে সাথে ডুবে নৌকা, হ্যাঁ ডুবে টুলাফান নিয়ে কি একটা বিধি কিস্তি হয়। এই 5 গ্রামের লোক যাওয়া আসা করে, 8 দিন হলে খেয়া বুড়ে যায়। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরো বেড়ে যায়। অনেক সময় রশি ছিঁড়ে নৌকা ভেসে যায়, কখনো কখনো ডুবে গিয়ে দুর্ঘটনাও ঘটে। আমার বাসুরির ছেলের বিয়েতে মাস্টার মনে করেন মধ্যে গাঙ্গে ডুবে গেছিল নৌকে নিয়ে, পিছিরার পরা দেখে মহিলাও ঝাঁপ দেওয়া পড়ছে। যদি মহিলা ঝাঁপ দিয়ে না পড়তো তা পিছিরার আর পাইতাম না। এখানে অনেক দুর্ভোগ, এখানে একটা ব্রিজের ব্যবস্থা হয় তো মানুষের ভোগান্তিটা অনেকটা কাটে আসবে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার অবহিত করা হলেও কোনো বাস্তব পদক্ষেপ এখনো নেওয়া হয়নি, এমনটাই অভিযোগ স্থানীয়দের। আমাদের এইখানকার মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তির কোনো শেষ নাই। তো ব্রিজটা হলে সবাই একটা শান্তিতে আসা যাওয়া করতে পারবে। এখানে কোনো ব্রিজ না থাকায় জনগণের খুব দুর্ভোগ হইতে হয়। সরকারের কাছে এতটুকু আমরা রিকোয়েস্ট করি যে আমাকে এখানে যদি একটা ব্রিজ দিত তাহলে আমাকে দর্শক আমাকে ভালো হইতো। ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে দ্রুত পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন সালথা উপজেলা প্রকৌশলী কর্মকর্তা। খেয়া পারাপার হয়, লোকজন চলাচলে অনেক অসুবিধা হয়। তো এখানে একটা ব্রিজ নির্মাণ করা প্রয়োজন এই মর্মে আমার কাছে আসছে। তো আমরা চেষ্টা করতেছি এখানে একটা ব্রিজ করা যায় কিনা। সেতু নির্মাণের মাধ্যমে শত বছরের ভোগান্তি দ্রুত শেষ হবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। গাজীপুরে বিস্তৃত সবুজের এক অপরূপ রাজ্য ভাওয়াল জাতীয় উদ্যান। লাল মাটির বুকে গড়ে ওঠা এই বনভূমি যেন প্রকৃতির নিজ হাতে আঁকা জীবন্ত ক্যানভাস। তবে নানা অব্যবস্থাপনায় দিন দিন দর্শনার্থীর সংখ্যা কমছে সবুজের স্নিগ্ধতা মাখানো ঐতিহ্যবাহী এই পার্কটিতে। সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে দর্শনার্থী বাড়ানোর চেষ্টা চলছে বলে জানায় পার্ক কর্তৃপক্ষ। তারিকুল জুয়েলের তথ্যচিত্রে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বনভূমি ভাওয়ালের জাতীয় উদ্যান। রাজধানীর খুব কাছেই অক্সিজেনের ভাণ্ডার খ্যাত এই উদ্যান প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। খেক শিয়াল, বেজি, কাঠবিড়ালি, গুইসাপ সহ নানা বন্যপ্রাণীর দেখা মেলে এখানে। গাছের ফাঁকে ফাঁকে দৌড়ে বেড়ায় বানর, আর আকাশ জুড়ে শোনা যায় নানা প্রজাতির পাখির ডাক। একটা সময় ভাওয়ালের জাতীয় উদ্যানে প্রচুর পর্যটকের সমাগম হতো, আসতেন বিদেশিরাও। কিন্তু বন সংরক্ষণের অভাব, অব্যবস্থাপনা এবং যথাযথ উদ্যোগ না থাকায় দর্শনার্থী ও পর্যটকদের আগমন এখন নেই বললেই চলে। এই জায়গায় যদি কেউ আসে একদম রিফ্রেশমেন্ট হয়ে যাবে। আগে যে আমরা পুষ্করিণীটা দেখছি, এই পুষ্করিণীটা এখন আর নাই, ময়লা আবর্জনা ভরে গেছে। আমাদের এই ন্যাশনাল পার্কটা খুবই সুন্দর এন্ড প্রাকৃতিক পরিবেশের দিক দিয়া অনেক কমফোর্ট ফিল করি আমরা এখানে আইসা। এই এলাকার যে ছেলেপিলে আছে এরা আপনি যে আসবেন অপরিচিত একটা জায়গায়, আপনাকে তারা হয়তো বা দৌড়ে চিন্তায় বেশ কিছু ঘটনা ঘটে। অব্যবস্থাপনার কথা স্বীকার করে দর্শনার্থীদের সুবিধায় বিভিন্ন স্থাপনা সংস্কারের পাশাপাশি সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেওয়ার কথা জানান পার্কটির ব্যবস্থাপকরা। আরো রেনোভেশন করে আরো উন্নত করার জন্য আমাদের প্রস্তাবনা আছে। আমাদের মহলও চেষ্টা করছেন যাতে সামনের দিকে এটাকে আরো উন্নয়ন করে যাতে সাধারণ দর্শনার্থী যাতে এই জায়গাটা ভালোভাবে নেন, চুজ করেন, পছন্দ করেন, বা সেই হিসেবে আমাদের দর্শনার্থী বাড়ে বা সরকারের রাজস্ব বৃদ্ধি পায়,
সেই চেষ্টাটা আমরা চালিয়ে যাচ্ছি। 12,500 একর জমিতে গড়ে ওঠা বাংলাদেশের তৃতীয় বৃহৎ জাতীয় উদ্যানের প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনার দাবি সবার। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। মালচিং পদ্ধতিতে শশা চাষ জনপ্রিয় হয়ে উঠছে টাঙ্গাইলে। অন্য ফসলের চেয়ে লাভ বেশি হয় কৃষকরা ঝুঁকছেন এই সবজি চাষে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার শশার বাম্পার ফলন হয়েছে। উৎপাদন বেশি ও দাম ভালো পেয়ে খুশি চাষিরা। সার বীজ সহ কৃষকদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। মীর আনোয়ার হোসেন টুটুলের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। বিস্তীর্ণ মাঠ জুড়ে হলুদ ফুলের সঙ্গে দোল খাচ্ছে সবুজ শসা। 12 মাসই চাহিদা থাকায় টাঙ্গাইলে ব্যাপক পরিমাণে এ সবজির চাষ হয়েছে। জেলার নাগপুর, ধনবাড়ী, ঘাটাইল, মধুপুর ও টাঙ্গাইল সদর সহ কম বেশি সব উপজেলাতেই মালচিং পদ্ধতিতে এ সবজি চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর আলভি 35, কাসিন্দা ও 12 মাসি শসা বেশি চাষ হয়েছে। ক্ষেত থেকে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে 80 টাকা থেকে 100 টাকা কেজি দরে। কম খরচে অধিক লাভ হওয়ায় দিন দিন বাড়ছে এর চাষ। জেলার চাহিদা মিটিয়ে এখানকার শসা রাজধানী ঢাকা সহ আশেপাশের জেলাগুলোতেও সরবরাহ করা হচ্ছে। অন্য ফসল বাদ দিয়ে কৃষকরা ঝুঁকছেন এ সবজি চাষে। 70% জায়গার উপর এখন আমরা এই কৃষি শসা মালচিং পদ্ধতিতে শসা উৎপাদন শুরু করছি। ইনশাআল্লাহ আবাদ ভালো হয়েছে এবং উন্নতি ভালো আছে, তাহলে ফসল আয়ও আছে। আমার জমি আছে, আমার ওর কাছে শুই না, এবার যদিও ভালো করতে পারে আমি সামনের বছর আমিও আশা করি কৃষি অফিসারের সাথে আলাপ করে আমিও এগুলা করব। শসা চাষে কৃষকদের প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তা দিয়ে আমরা শসার আবাদটা বাড়াচ্ছি। একদিকে যেমন আবাদ বাড়ছে, অন্যদিকে উৎপাদন বাড়ছে এবং কৃষকরা লাভবান হচ্ছে। আশা করি যে আমরা কৃষকদের পাশে থেকে আগামীতে এই উচ্চমূল্য ফসল আরও বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করছি এবং কৃষকের পাশে আছি। এদিকে মালচিং পদ্ধতি সম্প্রসারণের জন্য নিয়মিত পর্যবেক্ষণ এবং জমি পরিচর্যা সম্পর্কে পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। মাঠে প্রতিনিয়ত কৃষকের পাশে পরামর্শ প্রদান করে থাকি এবং কৃষকের চাহিদা মোতাবেকই অনুসারে আমরা কৃষকদের পরামর্শ প্রদান করে থাকি। চলতি মৌসুমে টাঙ্গাইলের 12 উপজেলায় 1050 হেক্টর জমিতে শসার আবাদ হয়েছে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ধানের উচ্চ ফলনশীল জাত কৃষকদের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গাজীপুরে ব্র্যাক কৃষি গবেষণা উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে সারা দেশের ডিলার ও কৃষক প্রতিনিধিদের গবেষণার মাঠ পরিদর্শন ও বিশেষ মূল্যায়ন সভা হয়েছে। ফেনীর ছাগলনাইয়া মহামায়া ইউনিয়নে ঐতিহাসিক চাঁদগাজী ভূঁইয়া জামে মসজিদ কমপ্লেক্সের নতুন ভবনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু। পুষ্টি বৈষম্যের দিন শেষ, গর্ব স্বনির্ভর বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে নাটোরের বড়াই গ্রামে জাতীয় পুষ্টি সপ্তাহ 2026-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পুষ্টি বৈষম্যের দিন শেষ, গর্ব স্বনির্ভর বাংলাদেশ এ প্রতিপাদ্যে চাঁদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ 2026 উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে কেন্দ্রীয় বাংলাদেশ সড়ক পরিবহনের শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষার কয়েকটি কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে কলম, খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসন আয়োজিত মাসিক আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর 4 আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। মেহেরপুরে গাংনীতে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে রূপা আউশ ফসলের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। অবৈধভাবে সম্পত্তি দখল, বিক্রি ও বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে ময়মনসিংহের পাড়াইল গ্রামে মানববন্ধন করেছে এলাকাবাসী। আমার মেয়ের ভবিষ্যৎ আমি দেখব এ প্রতিবাদে সিরাজগঞ্জের সলঙ্গার সাহেবগঞ্জে গুড নেইবার্সের উদ্যোগে গুড ড্যাডি ক্যাম্পেইন, আলোচনা সভা, র্যালি ও 3 জন গুড ড্যাডিকে ক্রেস্ট বিতরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ 2026 উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। পুষ্টি বৈষম্যের দিন শেষ, গর্ব এবার বাংলাদেশ এই স্লোগানে ফরিদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। জয়পুরহাট সদরের পুরানাপৈল গ্রামে জাকোস ফাউন্ডেশনের উদ্যোগে দুগ্ধজাত পণ্যের মাধ্যমে বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্য তৈরি বিষয়ক আলোচনা সভা হয়েছে। বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে কেমিস্ট ক্যাম্পেইন 2026 অনুষ্ঠিত হয়েছে।
নাটোরের সিংড়া উপজেলায় ত্রাণ সংরক্ষণ ও ব্যবস্থাপনা জোরদার করতে নতুন ত্রাণ গোডাউনের উদ্বোধন করা হয়েছে। সিরাজগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ 2026 উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর শহরের মান উন্নয়নে গণমাধ্যম কর্মী ও স্থানীয়দের নিয়ে বিভিন্ন সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেঠু কুমার বড়ুয়া। ডলিবিন্দু বনোয়ারা, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও 3 সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সাম্প্রতিক বৈঠকের পর এই সিদ্ধান্ত আসে, যা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, বৈঠকটি খুবই ফলপ্রসূ হয়েছে এবং যুক্তরাষ্ট্র লেবাননের সঙ্গে কাজ করে দেশটিকে হিজবুল্লাহর প্রভাব থেকে সুরক্ষিত রাখতে সহায়তা করবে। 2026 বিশ্বকাপ ফুটবলে ইরানকে সরিয়ে ইতালিকে অন্তর্ভুক্ত করতে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে অনুরোধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হয়, ইরান যুদ্ধ নিয়ে পোপ লিও চতুর্দশের প্রতি ট্রাম্পের আক্রমণাত্মক আচরণের ঘটনায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সম্পর্কের অবনতি ঘটে। মূলত মেলোনির সঙ্গে সম্পর্কে সেই টানাপোড়েন মেটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শুরুতেই প্রথম আলো শিরোনাম করেছে, পণ্যমূল্য বৃদ্ধি চাপে সাধারণ মানুষ। শুধু ডিজেলের দাম আমলে নিয়েই বাসের নতুন ভাড়া, 21 জেলায় তাপপ্রবাহ, লোডশেডিংয়ে কষ্ট বেড়েছে মানুষের। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, বেড়েছে চালসহ সব নিত্যপণ্যের দাম, বাসের ভাড়া বাড়ল প্রতি কিলোমিটারে 11 পয়সা এবং বিএনপি মানুষের স্বার্থে যে কারো সঙ্গে আলোচনায় প্রস্তুত, বলছে প্রধানমন্ত্রী। সমকাল শিরোনাম করেছে, বিদ্যুৎ নিয়ে সুখবর নেই, লোডশেডিং বাড়বে, গ্রাম ও শহরে বৈষম্য কমাতে ঢাকাতেও লোডশেডিং হবে। এছাড়া জ্বালানি সমস্যা নিয়ে পরামর্শ দিতে 10 সদস্যের কমিটি। বাংলাদেশ প্রতিদিন বলছে তাদের শিরোনামে, সেবার আড়ালে সরঞ্জাম বাণিজ্য পঙ্গু হাসপাতালে। এছাড়া রাজনীতি থাকুক রাজনীতিবিদদের হাতে, ব্যবসায়ীরা গড়ে তুলুন অর্থনীতি, আর জ্বালানি সংকট মোকাবেলায় 10 সদস্যের বিশেষ কমিটি। যুগান্তর শিরোনাম করেছে, জাতীয় স্বার্থে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধ, এমন সংসদে চায় জনগণ। এছাড়া শিবির ছাত্রদল উত্তেজনা, শাহবাগে ডাকসু নেতাও সাংবাদিক সহাহত 12। দৈনিক আমার দেশ শিরোনাম করেছে, উদ্বেগজনকভাবে কমে যাচ্ছে পণ্য রপ্তানি। এছাড়া সংসদীয় আসনে অপ্রতুল বরাদ্দ, এমপিদের চাপে পড়তে পারে সরকার। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। টানা 4 বছর মূল্যস্ফীতির আগুনে পুড়ছে অর্থনীতি, জ্বালানির দাম বৃদ্ধিতে নতুন দুশ্চিন্তা, বাজেট ঘাটতি মেটাতে চাপ বাড়ার শঙ্কা অর্থনীতিবিদদের। জ্বালানি সংকট মোকাবেলায় এক হয়ে কাজ করার অঙ্গীকার সরকার ও বিরোধী দলের, সংসদে 10 সদস্যের যৌথ কমিটি। ডিএনসিসির সঙ্গে অন্তর্ভুক্ত হচ্ছে পূর্বাচল শহর প্রকল্প, ক্যাবিনেট সভায় সিদ্ধান্ত। এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের খসড়া অনুমোদন। এবং সিরাজগঞ্জে শুষ্ক মৌসুমে যমুনার ভাঙনে বিপর্যস্ত তীররক্ষা বাঁধ, ফরিদপুরের সালথা নগরকান্তায় 100 বছর ধরে ঝুঁকিপূর্ণ নৌ পারাপার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।